তিলজলার অগ্নিকাণ্ড কি বাংলার রাজনীতির খাত নতুন ধারায় বইয়ে দিল? আজ সকালেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথায় তিলজলার ঘটনা অশনি সংকেত। কেন? কারণ শহর জুড়ে গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ। তার কথায় তার সরকার এই বেআইনি নির্মাণের ব্যাপারে জিরো টলারেন্স নেবে। এবং তারপর কি হলো? বিকেলেই তিলজলাতে নামলো বুলডোজার, গুড়িয়ে গেল দুটি বেআইনি নির্মাণ। কোথাও কি যোগীরাজ্যে ছায়া? এর রাজনৈতিক অভিমুখ কতটা? আমরা একটু কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। তিলজলার ঘটনা দেখো, আজ মঙ্গলবার, আজ বুধবার। এই সরকার শপথ নিয়েছে শনিবার। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, 3 দিন থেকে 4 দিন। তা একটা সরকার 5 বছরের জন্য ক্ষমতায় এসছে, তার তো টেস্ট ম্যাচ খেলার কথা। এ তো T20 মেজাজে ব্যাট করা শুরু করেছে যা মনে হচ্ছে। তুমি কি বলবে বলো? তুমি একবারে ঠিকই বলছো, কিন্তু শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যক্তি মানুষটিকে তো চিনতে হবে। যে মানুষটি রাত্রিবেলা 11টার সময়ও কাজ শেষ হলে কাঁথি ফিরে যেতে পারেন এবং পরের দিন সকালবেলা আবার 6টার সময় ঘুম থেকে উঠে 7টার বেরিয়ে যেতে পারেন, তিনি কতটা পরিশ্রম করতে পারেন অনেকেরই ধারণা নেই। আমি তাকে খুব কাছ থেকেই দেখেছি অনেক সময়, যে রাত্রিবেলা 12:30-12টার সময় 4টে ফোন একসাথে বাজছে, ফোন ধরছেন, তাদের নির্দেশ দিচ্ছেন, তাদের পার্টির কাজের জন্য বলছেন, ইত্যাদি প্রভৃতি। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিকে যেমন নবান্নে সপ্তাহে 3 দিন বা 4 দিন ম্যাক্সিমাম কোভিড পরবর্তী সময়ে বিশেষ করে যেতেন, শুভেন্দুর অভিধানে সেটা নেই। শুভেন্দু নবান্নে গেলেন বা গেলেন না, 24 ঘন্টা কিন্তু এই কাজের মধ্যে থাকবেন বলে আমার মনে হয়। এটা যেমন প্রশাসন, আমলা, পুলিশ তাদের জন্য একটা চিন্তার ব্যাপার, আমাদের জন্য চিন্তার ব্যাপার সংবাদ মাধ্যমে। একেবারে শনি রবিবার যে সচিবালয়ে মুখ্যমন্ত্রী আসবেন না বা কিছু হবে না, এরকম কিছু হবে না। খবর কোথাও একটু কম থাকবে, হবে না। ভোটের ফলাফল ঘোষণার দিনই নিউজ রুমে বলে দিয়েছিলাম যে বি প্রিপেয়ার্ড, শনিবার রবিবারও কিন্তু হালকার ব্যাপার কোনো নেই। কারণ মুখ্যমন্ত্রী কোথায় চলে যাবেন, কোথায় মিটিং করবেন, কি হবে না হবে, প্রশাসন। এবং যখন চিফ মিনিস্টার যখন এটা করবেন, তখন মনে রাখতে হবে যে এন্টায়ার প্রশাসনই সেটা করবে, করতে হবে। তখন বাকি মন্ত্রীরা সেদিনকে আসবেন না, সেটাও চলবে, কাজ করবেন না, সেটাও চলবে না। ফলে 24/7 একটা সাইকেল শুরু হয়ে গেল। এটা কিন্তু প্রাথমিকভাবে মনে রাখতে হবে। 2, গতকাল রাত্রিবেলা যখন আমি চিফ মিনিস্টারের একটি বাইট শুনি যে কালকে সকাল 10:30 বা 11:30টার মধ্যে আমি রিপোর্ট চেয়েছি, আজকের যে ঘটনা প্রবাহ আমরা দেখেছি, আমি সেটা মোটামুটি একটা অনুমান করতে পারছিলাম। তার কারণ হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে, তার ওভারনাইট পুরো ব্যাপারটাকে পর্যালোচনা করে কলকাতা কর্পোরেশনের কমিশনার এবং যে ফায়ার ব্রিগেড সবাইকে মিলে যে একটা সমষ্টিগত যে রিপোর্ট চিফ মিনিস্টার টেবিলে দিয়ে দেওয়ার নিজের নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা একটা স্পেসিফিক কারণে যে কি অবস্থা ওখানে এবং যে এলাকায় এটি ঘটনাটি ঘটেছে সেখানে বেআইনি নির্মাণ তো আছেই, এটা নিয়ে কোনো যদি কিন্তুর ব্যাপার নেই। এবং এই বেআইনি নির্মাণটাও গত 15 বছরে একটা জায়গায় বেপরোয়া চলে গেছে। তো সেই জায়গাটা কোনো একটা মেসেজিং এর দরকার ছিল। এখন বুলডোজার এটা তো প্রতীকী হয়ে গেছে, বিশেষ করে বিজেপি জমানায় উত্তরপ্রদেশ থেকে শুরু, তারপরে মধ্যপ্রদেশ, দিল্লি, এসব করে বুলডোজারটা একটা প্রতীকী হয়ে গেছে। তো আজকে যেটা ভেঙে দিয়েছে ওখানে, সেটা ইট ওয়াজ কামিং। এটা আজ নয় কাল বা নয় পরশু কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে এটা শুরু হওয়ারই ছিল। এটা অবধারিত ছিল, অনিবার্যই ছিল। কিন্তু বুলডোজারটা হচ্ছে একটা নতুন রাজনৈতিক একটা কোথাও গিয়ে একটা, আমার মনে হয় হয়েছে কি বুলডোজারটা নিয়ে, দেখো ব্যক্তিগতভাবে বুলডোজার নিয়ে আমারও কিছুটা কোনো জায়গায় আপত্তি আছে। তার কারণ হচ্ছে যে বুলডোজার যেখানে যেখানে চলতে দেখা গেছে, বিশেষ করে উত্তরপ্রদেশ, ঘটনাচক্রে সবই সংখ্যালঘু অধ্যুষিত জায়গা। তো এইটাই কোনো মানুষের মনে একটা, অনেকের মনে প্রশ্ন জাগাচ্ছে, কেন বেছে বেছে শুধুমাত্র একটা কমিউনিটিকে টার্গেট করা। তো আগামী দিনে যদি আমরা দেখি যে ওরকম ভাবে যদি বুলডোজার যেন ওরকম ভাবে কাউকে টার্গেট না করে, যদি হ্যাঁ কারো বেআইনি নির্মাণ থাকে, সরকারের গভর্নমেন্ট হ্যাজ এভরি রাইট টু টেক অ্যাকশন, সেখানে তো কারো কিছু বলার নেই। বেআইনি নির্মাণ হবে কেন এবং বেপরোয়া হবে কেন? একটা কথা, তুমি আজকে তিলজলায় বুলডোজার চলেছে বলেই এই বিতর্কের জায়গা হচ্ছে, কিন্তু এটাও তো মানতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় সংখ্যালঘুদের যে বিশাল আর্থসামাজিক উন্নয়ন হয়েছে এরকম নয়। সংখ্যালঘুরা
বিজেপিকে ভোট দেয়নি, তৃণমূলকে লাগাতার ভোট দিয়ে গেছে, সেটা একটা দিক, কিন্তু কিন্তু অসন্তোষও রয়েছে। তাদের যে বিপুল উন্নয়ন হয়ে গেছে এরকম না। আর্থসামাজিক দিক দিয়ে কি উন্নয়ন ঘটেছে? তারপর সরকারি কিন্তু চাকরি বা এই যে একটা বেপরোয়া ভাব, যে বেআইনি নির্মাণ, ফায়ার লাইসেন্স নেই, বা ওখানে সিঁড়ি কম, এবং এই জায়গাটা থেকে দমকলও গিয়ে সেই কড়াভাবে শাসন করে বলতে পেরেছে? পারেনি। কখনোই তুমি দেখো যে তুমি যদি কালকে পাকসাগাস চত্বরে হেলমেট না পরে বাইকে ঘুরে বেড়াও, তোমাকে পুলিশ ধরবে। কিন্তু একই সঙ্গে তুমি দেখবে যে 3 জনে মিলে বাইকে যাচ্ছে, কাউকে ধরছে না। তো এইটার তো কোনো না কোনোভাবে যে একটা বেপরোয়া ভাবটা, সেটার জন্য দায়ী কিন্তু আমি কাউকে, কোনো সম্প্রদায়, কোনো সমাজের কোনো অংশ, কোনো শ্রেণী, কাউকেই দায়ী করি না। আমি করি যে পুলিশ প্রশাসনই তখন করেনি, রাজনৈতিক সদিচ্ছা ছিল না, বিপন্ন কারা হয়েছে। আজকে ধরো বেআইনি নির্মাণের কারণে যদি 2 জনের প্রাণহানি হয়, তারা কারা বিপন্ন হয়েছে? সংখ্যালঘু সমাজের মানুষই বিপন্ন হয়েছে। একেবারেই। তাহলে সেই বিপন্নতার দায় কার? বারবার আগুন লাগায়, ধরো আজকে যদি হেলমেট না পরে 3 জনে মিলে বাইক চালায় এবং তাতে যদি একটা বিপর্যয় ঘটে, তাহলে ক্ষতিটা কার হলো? তাহলে যদি আজকে কড়া আইনের শাসন থাকতো, তাহলে তো এই ক্ষতিটা তাদের হতো না, হবে না। তো সুতরাং এটাতে তাদের কোনো উপকার হয়নি, আমার মুদ্রা বক্তব্য এটাই। ফলে বুলডোজারটাকে যখন আমরা বলছি যে বুলডোজার যেন কোনো একটা সম্প্রদায়কে বা কমিউনিটিকে টার্গেটেড করে যেন বুলডোজার না চলে, সেটা যদি বেআইনি নির্মাণ হয়, সরকারের অধিকার রয়েছে, গভর্নমেন্ট হ্যাজ এভরি রাইট টু ডু দ্যাট। কিন্তু যেমন ওরকম টার্গেটেড না হয়, তেমন এটাও ঠিক যে বেপরোয়া ভাবটাও ঠিক নয়। বেপরোয়া ভাব যে তৈরি হয়েছিল, তার জন্য কোনো একটা রাজনৈতিক সদিচ্ছার অভাব বা প্রশ্রয়, একেবারেই বা ভোট ব্যাংকের রাজনীতি, যেভাবেই ব্যাখ্যা হোক কেন, এটা ছিল। এটা না থাকলে তো অস্বীকার করা যায়, এটা না থাকলে তো হতে পারে না। এবং এও তো অভিযোগ রয়েছে যে বেআইনি নির্মাণের সুযোগ করে দিয়ে ওখানে টাকা তোলা হয়েছে, লাইসেন্স বিলি হয়েছে এমন ভাবে, তার বিনিময়ে, হ্যাঁ, এগুলো অভিযোগ তো রয়েছে। যে ও আচ্ছা ঠিক আছে, যে আরেকটা ফ্লোর এক্সট্রা করে দিই, ও তো পুরসভাকে একটা টাকা, এই ডেভিয়েশনের জন্য, প্ল্যানের থেকে ডেভিয়েশনের জন্য একটা টাকা পুরসভাকে দিয়ে দেবো, তাহলেই রেগুলারাইজ হয়ে যাবে। এটাই তো নিউ নর্মাল হয়ে গেছিল পশ্চিমবঙ্গে। আজকে ওই এটা কি কেউ অস্বীকার করতে পারে? পুরসভার পর পুরসভা, কলকাতা পুরসভা ছেড়ে দাও, হাওড়া পুরসভা, তোমার বিধাননগর পুরসভা, শহরতলির বিভিন্ন পুরসভা, এই পুরসভাগুলোর বিরুদ্ধে তো একটাই অভিযোগ ছিল যে বেআইনি নির্মাণ, প্ল্যানের বহির্ভূতভাবে নির্মাণ, সেটাকে রেগুলারাইজ করে দেওয়া একটা ফিজ নিয়ে। এবং সেটার তো ফিজটা তো সরকারিভাবে একটা ছোট ফিজ, তার সঙ্গে যে আনুষঙ্গিক যে জিনিস, সেগুলোর তো অভিযোগ উঠতো একেবারে। তো এইটাও তো কোনো না কোনো একটা দিন এটাও তো বন্ধ হওয়া দরকার। একেবারে। দেখো, বেআইনি নির্মাণ হলে সেটা তো মানে সেটাকে সরকার যদি প্রশাসন পদক্ষেপ নেয়, সেটা তো ভালো দিক, একটা একদমই ভালো দিক। কিন্তু এটার জন্য সাধারণ মানুষের তো অসুবিধা হয়েছে, হ্যাঁ, রাস্তা শুরু হয়ে গেছে, একেবারে গায়ে লেগে বিল্ডিং, কোনো কেউ কোনো ছাড় দেয়নি, হ্যাঁ, একটা বড় 2-3 তলা বাড়ি, তার মাঝখানে 1.5 ফুটও জায়গা, 1.5 ফুট জায়গা নেই। আচ্ছা, অপরিসর সিঁড়ি, একটা ফায়ার ব্রিগেড আগুন লাগলে উঠতে পারে না। এটাকে কোনো সুস্থ সমাজে অ্যালাউ করা যায়? ঠিক, তাতে কার জীবন বিপন্ন হবে? প্রশাসন যদি তাতে চোখ বুজে থাকে, নাগরিকেরই আমাদের তাহলে জীবন বিপন্ন। তাহলে যখন দেখা হবে, তখন দুটো দিক, যেটা আমি প্রথমেই বললাম, যে টার্গেটেড যেন অ্যাকশন না হয়, আবার যেন বেআইনি ব্যাপার কাজকর্ম যেন না চলে, এই দুটো দিকের মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে। একেবারেই ভারসাম্যটা চলে গেলেই তখন তো একটা বিশৃঙ্খল, একটা অরাজক পরিস্থিতি তৈরি হয় না? যে অরাজকতার ছাপটা তো পশ্চিমবঙ্গের মানুষও দেখেনি একদম, তাহলে তো অস্বীকার করা যাবে না। আসলে এই বিষয়টাতে আমার মনে হয় বেআইনি নির্মাণের চেয়েও যেটা হচ্ছে যে, এটা তো খুব স্বাভাবিকই ছিল, এই বুলডোজারটা একটা রাজনৈতিক মাত্রা দিয়েছে কোথাও গিয়ে আর কি। আমি এই পার্টটা নয় ছেড়ে দিলাম, কিন্তু তুমি দেখো এই বুলডোজার বা এটা একটা হয়তো প্রতীকী ছিল, কিন্তু এই বেআইনি নির্মাণ ভাঙার এই যে একটা পদক্ষেপ, সরকার শপথ নেওয়ার 4 দিনের মাথায় পদক্ষেপ, এটা তো কোথাও গিয়ে সবাইকে অ্যালার্টও করে দিচ্ছে, হ্যাঁ, সতর্ক করে দিচ্ছে। পাশাপাশি তুমি যেটা বলছিলে একটু আগে, কলকাতার বাইরে বিধাননগর বলো বা আমাদের হাওড়া বলো বা শহরতলির বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে এই অভিযোগ, বেআইনি নির্মাণ, পুকুর ভরাট করে, জলাশয় ভরাট করে, রাস্তা দখল। আমি মনে করে দিচ্ছি, এইখানে এই আলোচনা শুনতে শুনতে অনেকে বলতে পারেন যে আপনারা
আগে বলেননি কেন এই কথা? আমি মনে করে দিচ্ছি, কারণ আমাদের অনেকেরই স্মৃতি, এই পলিটিক্যাল ইভেন্ট এত ঘন ঘন সব চেঞ্জ হচ্ছে, আমাদের স্মৃতি খুব দুর্বল, আমরা ভুলে যাই। 2024 সালের লোকসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় সিরিজ অফ মিটিং করেছিলেন, মনে পড়ে? সেই মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায় জমি জবরদখল নিয়ে সুজিত বসুর নাম করে তাকে ভর্ৎসনা করেছিলেন, তৃণমূলের একাংশ নেতাকে, কাউন্সিলরকে ভর্ৎসনা করেছিলেন। বিধাননগরে দোকান আমি তো বলছি না, তোমার মনে আছে কি? একদমই তাই। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে বসে সেটা লাইভ দেখা গেছিল, যে ধারা মানুষও দেখুক, উনিও চেয়েছিলেন আমাদের দর্শকরাও নিশ্চয়ই অনেকে দেখেছিলেন যারা একটু রাজনীতি সচেতন, এবং উনি বলছিলেন যে বাইরে থেকে লোক এসে বসে পড়ছে, জবরদখল করে নিচ্ছে জমি, এবং তাতে কলকাতার যে ক্যারেক্টার, সেটা কলকাতার ক্যারেক্টার নষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলবো, পারলে তুমি সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন সেই ক্লিপ, সেই ভিডিও বার করে কালকে আবার প্রকাশ করো, মানুষের স্মৃতি তাজা হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম যে তিনিও অনুধাবন করতে পারছিলেন যে তার পার্টির এটার কাউন্সিলররা, তার পার্টির নেতারা, তার পার্টির একাংশ মন্ত্রী, তারা অ্যাকচুয়ালি তাদের প্রশ্রয়ে সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে, সেখানে বাইরের লোক বসে যাচ্ছে। এবং মনে পড়ে যে তোমার গড়িয়াহাটে তিনি পুরো বলেন ভেঙে ফুটপাতে সব করে দাও, এবং একটা দৃশ্য দূষণ হচ্ছে। উনি বললেন যে যেভাবে ফুটপাত দিয়ে চলা যাচ্ছে না, তা ফুটপাতটা মেপে দাও, বলেছিলেন। অবশ্যই বলেছিলেন। তিনি বুঝতে পেরেছেন গভীরতা কতটা, এবং তিনি বুঝতে পারছেন যে এর জন্য মানুষের মনে একটা অসন্তোষ তৈরি হচ্ছে। গড়িয়াহাটের তৎকালীন সঙ্গে সঙ্গে ওটা করে দেওয়া হলো, পেছনে আবার একখানা সরকারি বিজ্ঞাপনের পলেস্তারা লাগিয়ে দেওয়া হলো, কিন্তু তারপরে যে কে সেই হলো। আজও তুমি গড়িয়াহাট দিয়ে হাঁটতে পারবে না, কোনো ফুটপাতেই হাঁটা যাবে না। তুমি বলো যে ধর্মতলা চত্বরে গ্র্যান্ডের সামনে দিয়ে ওটা কি হাঁটার জায়গা আছে? নেই। তুমি শ্যামবাজার দেখো, ওইটা কলকাতার একটা হেরিটেজ এরিয়া, ঠিক তার যে ধরনের একটা মানে সৌন্দর্যায়ন, তাকে যেভাবে মেনটেন করা, শহরের তো একটা শ্রী বলে ব্যাপার আছে, ওখানে কি আছে? শহরের একটা ঐতিহ্য ওখানে, ওই তাই না? এবার কেউ প্রশ্ন তুলতে পারেন যে বিকল্প কর্মসংস্থানের তো সুযোগ দিতে হবে, সেই দায়টাও তো সরকারের নিতে হবে। একদমই তাই। কর্মসংস্থানের সুযোগ থাকলে কি আর এরকম হতো? কিন্তু তা বলে ওইখানে যে বসে পড়েছে, সে বাম জমানার সময় থেকেই বসেছে, এমন না মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় বসেছে, কিন্তু বসে তো পড়েছিল। অপারেশন সানশাইন করেছিলেন সুভাষ চক্রবর্তী, সেই নিয়ে তখন তোমার মনে থাকবে, আলোচনার ঝড়, বিতর্কের ঝড়, কিন্তু একজন মানুষ তো বুকের পানি সেটা করেছিলেন। এটাই তো প্রশাসক, দেখো সাহসী সংস্কার করতে গেলে কিছু সমালোচনা আসবে, কিন্তু এটা তো কাউকে না কাউকে করতে হবে। কিন্তু সবাই যদি পিঠ বাঁচিয়ে চলে যান, সবাই যদি শুধু ভোট ব্যাংকের রাজনীতির কথা ভাবেন, তাহলে তো একটা সুস্থ পরিচ্ছন্ন সমাজ তৈরি এটাই বা হবে কোথা থেকে? একেবারে। তোমার কি মনে হয় যে এই যেটা আজ শুরু হলো এটা কন্টিনিউ করবেন? বিভিন্ন যেটা আজ শুরু হলো সেটা তো আজকে আচমকা শুরু হয়নি, একটা ইভেন্টকে, একটা ঘটনার কারণে সেটা করা হয়েছে। এবার যদি এটা একটা মেসেজ চলে গেছে, কাদের কাছে মেসেজ চলে গেছে? শুধুমাত্র যারা বেআইনি নির্মাণ করেছে তাদের কাছে নয়, এই মেসেজটা গেছে সমস্ত পুরসভায়। একদম। এই মেসেজটি গিয়েছে দমকলে, ফায়ার ব্রিগেড। আজকেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে তার ইন্টারনাল বৈঠকে আমাদের বলেছেন যে ফায়ার ব্রিগেডে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সুজিত বসু প্রাক্তন দমকল মন্ত্রী গতকাল গ্রেপ্তার হয়েছেন, আজকেই সেই প্রসঙ্গ তুলে উনি বলেছেন যে ফায়ার ডিপার্টমেন্টে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সব ফাইল আছে, সব ফাইল খুলে বার করা, অডিট হতো না বা এরকম বিবিধ অভিযোগ। তো এইগুলো ফায়ার লাইসেন্স দিয়ে দেওয়া ইত্যাদি প্রভৃতি, এগুলো তো একটা অভিযোগ ছিলই। এই মেসেজটা আজকে শুধুমাত্র যারা বেআইনি নির্মাণ করেছেন তাদের নয়, এটা র্যাঙ্ক অ্যান্ড ফাইলে প্রশাসনের মধ্যেও বার্তা যে এগুলোকে আর বরদাস্ত করা হবে না, এবং যারা যদি আজ সত্যি তদন্ত হয় তাহলে যারা অনুমতি দিয়েছেন তাদের উপরে তো দায় বর্তাবে। একেবারেই তাই। তারা তো দায় এড়াতে পারবেন না। মানে শিকড়ে চলে গেলে তো ওই বলে কেঁচো খুঁড়তে, যে ওই বিষয়টা উঠে আসবে। দেখো তুমি এই বেআইনি নির্মাণের পাশাপাশি আজ শুভেন্দু অধিকারী যে আজকে যখন বলছিলেন তখন ওইটাও বলো যে ওই যে সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসারদের দুর্নীতির অভিযোগ উঠেছিল, বিশেষ করে শিক্ষা পুরো আর আরেকটা কোন ডিপার্টমেন্ট বোধহয়, সম্ভবত সমবায়, হ্যাঁ, সেই ডিপার্টমেন্টের অফিসারদের বিরুদ্ধে সিবিআই এর এনকোয়ারি, সেটা সরকার কখনো ওটা ছাড়পত্র দেয়নি, যার জন্য আটকে ছিল। এটা আগের মুখ্যমন্ত্রীর ঘাড়ে পুরোটা বললেন তিনি, যে আগে আটকে রাখা হয়েছিল, আজ আমি ছাড়পত্র দিয়ে দিলাম, আজ থেকেই হচ্ছে সেই এনকোয়ারিটা। এটাও তো খুব ইম্পর্টেন্ট তো বটেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো খোলাখুলি বলেছিলেন যে আমি অনুমতি দেব না,
তো ঘটনা হচ্ছে যে ধরনের দুর্নীতির অভিযোগ উঠছিল শিক্ষা দপ্তর, ভাবো তুমি। শিক্ষা দপ্তরে কি পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে তো সবাই জানে। তো সেখানে যদি তদন্তের অনুমতি না দেন তাহলে তো মনে হবে যে কিছু একটা আড়াল করার চেষ্টা হচ্ছে। ধরো আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে প্রাথমিক স্কুলের শিশুদের যে ইউনিফর্ম সেখানেও ব্যাপক দুর্নীতি হয়েছে। কিছুদিন আগে একটি অডিও ফাইল হোয়াটসঅ্যাপে ঘুরছিল, তাতে দ্য ওয়াল সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি, কিন্তু ঘুরছিল একটা ফাইল, তাতে তো একজন প্রাক্তন শিক্ষামন্ত্রীর যিনি ওই শিক্ষা দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন তার কণ্ঠস্বর তো শোনা গেছিল, যদিও যাচাই করা যায়নি ওটা, এবং সেটা ওই ইউনিফর্মের প্রসঙ্গ এসেছিল। তো স্কুলের ক্লাস এবং বাচ্চাদের বেসরকারি স্কুলে তো নয়, সরকারি স্কুলে আজ সরকারি প্রাথমিক স্কুলে যেসব পরিবার তাদের সন্তানদের শিশুদের পাঠায় তারা হচ্ছে গরিব সমাজের অনগ্রসর বা আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী। একেবারে সেই পরিবারের ছেলে মেয়েদের যাদের স্কুল থেকে পাওয়া জামা প্যান্টটাও একটা বড় ব্যাপার, তাদের জামা কাপড়ের ক্ষেত্রে যদি দুর্নীতি হয়ে থাকে, যদি অভিযোগ থাকে, তো সেটা তো খুব একটা চরম আনফরচুনেট, খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে তার এসবের ফাইল নাকি তার কাছে রয়েছে, সব নাকি তদন্ত হবে, এবং নবান্ন সূত্রে বলা হচ্ছে এর জন্য ইডি সিবিআই দরকার নেই, এটাকে বলা হচ্ছে ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তে কোনো কমিশন গঠন করা হতে পারে, একটা গ্রুপ অফ অফিসারদের দায়িত্ব দেওয়া হতে পারে, এবং তারপরে তো যদি সত্যি দুর্নীতি প্রমাণ পাওয়া যায় তখন তো পুলিশ অ্যাকশন হবে, তখন তো সেটা তো একটা ফৌজদারি অপরাধে মামলা করে তখন পুলিশ মামলা করবে। শুধু তো বাচ্চাদের ইউনিফর্ম নয়, ওই যে সবুজ সাথী সাইকেল, সেটা দিয়ে তার গুণমান নিয়ে বারবার প্রশ্ন উঠতো, সেখানেও সাইকেল বলো অনেকেই আমরা তো গত 10-15 বছরে বারবার দেখেছি যে সাইকেল পাওয়ার পরপরই ওই স্থানীয় সাইকেলের দোকানে অনেকে নিয়ে যেতে হতো ওটা সারাই করার জন্য, ওটাকে ঠিকঠাক করার জন্য। সেই খবর কিন্তু দর্শকরা জানবেন আগেও হয়েছে, এমনটি নয় যে আজকে বলা হচ্ছে সরকার পরিবর্তনের পরে সবুজ সাথী বা এগুলো বলা হচ্ছে, তা নয়। তো তখন যে দুর্নীতির অভিযোগ উঠছিল, তুমি বলো যে পশ্চিমবঙ্গে গত 15 বছরে যত সাইকেল বিলি হয়েছে, তা পশ্চিমবঙ্গে একটা সাইকেল কারখানার লোকাল ইউনিট তো হতেই পারতো, তাতে তো অন্তত 1000 জন চাকরি পাত, কর্মসংস্থান ঘিরে তো আরো 500 জনের কর্মসংস্থান অনুসারী কিছু হতে পারতো, হয়েছে। আজকে যে পরিমাণ, ধরো আমরা তো জানি যে সর্বভারতীয় স্তরে যে প্রতিষ্ঠিত সাইকেল উৎপাদনকারী সংস্থা কি কি, তাহলে টেন্ডার ডেকে গভর্নমেন্ট একটা ইনসেনটিভ দিয়ে তাদের তো একটা ওয়েস্ট বেঙ্গল একটা ইউনিট খোলার জন্য চেষ্টা করতে পারতো। সেই চেষ্টা কি হয়েছে? হয়নি, কিছুই হয়নি। সেই চেষ্টা করলে তো তারা অনেকগুলো দিক খুলে যেত। আজকে পশ্চিমবঙ্গে কত লক্ষ সাইকেল বিলি হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে একটা কর্মসংস্থান সেইটার বরাত কে পেল? সেটার বরাত ওই একজন, না সে তো আমি নাম বলবো না, দরকার বলার নেই, সেটা সরকারি নাম বলুক, সরকার তদন্ত করে নাম বার করে নিয়ে আসুক। একেবারে একটা সময় বিজেপি যেটা অভিযোগের স্তরে বলেছে, আজকে তো বিজেপির সেই সব মুখ নির্বাচিত সদস্য হিসেবে এবং শপথ নিয়ে মন্ত্রিসভায় আছে, তো তারাই বলবেন। দেখো এই যে তোমার স্কুল ইউনিফর্ম বলো, এটাতে যে নতুন সরকারের এটাতে কোনো আমি বলতে চাইছি না যে বিশাল কিছু বা কিন্তু খুব সহজ এবং স্বাভাবিকভাবে যে সরকারি সংস্থার উপরেই দায়িত্বটা দিয়েছে, তারা বানাবে তন্তুজকে। এটা তো খুব ন্যাচারাল ব্যাপার, এটাতে স্বচ্ছতা থাকছে। তন্তুজ একটা রুগ্ন প্রতিষ্ঠান, যদিও ইদানিংকালে কিছু মুনাফা করা শুরু করেছে, কিন্তু তন্তুজ যদি আজকে বিপুল সংখ্যক স্কুলে ছাত্রছাত্রীর পোশাক বানানোর বরাত পায়, তাহলে ওই সংস্থার প্রতি চাঁদা হবে। তাহলে বাইরের একটি প্রতিষ্ঠানকে টাকা দেওয়ার তুলনায় সরকারি একটি, যদিও আমি মনে করি ব্যবসা করা সরকারের কাজ নয়, ফলে তন্তুজ, বিশ্ব বাংলা এইগুলো সরকারের কাজ নয়, সরকারের কাজ ব্যবসা নয়, এটা আমার ধারণা, আমার বিশ্বাস। তো কিন্তু যদিও এখনো পর্যন্ত যে এক্সিস্ট করে যে এই ধরনের প্রতিষ্ঠানগুলি, তাহলে তারা যদি পায়, তারা যদি স্বচ্ছতার সঙ্গে এবং স্কুলের ছেলে মেয়েদের জন্য ইউনিফর্ম বানিয়ে দেয়, খুব ভালো কাজ হবে। একেবারে উপকৃত হবে তো সেই যারা সরকারি স্কুলে পড়ে, সেই বাচ্চাগুলোই উপকৃত হবে। সরকারি স্কুলগুলোর কি খারাপ অবস্থা তুমি বলো? আমারই এখানে সাংবাদিক ছিলেন একটি মেয়ে, তো আমতায় একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা চাকরি নিয়ে চলে গিয়েছে, তো মাঝে মাঝে আসে ওয়ালের অফিসে দেখা করতে, যে পুরনো সম্পর্কের জন্যই ফিরে আসে, দেখা করতে আসে। তো বলছিল যে একজন মহিলা শিক্ষিকা
তার স্কুলে কোনো ইয়ে নেই, মহিলাদের জন্য কোনো টয়লেট নেই, বাথরুম নেই, ভাবা যায়। বর্ষার সময় জল জমে যায়, ক্লাসে হার্ডলি 10-12টা বাচ্চা, শিশু, শিক্ষক আসেন কি আসেন না বাকি যারা আছেন, শিক্ষকও তো অপ্রতুল, বহু মানে জায়গায় দেখা যায়। কি যে চরম দুর্দশা। আমি এবার কি হয়েছে যে একটা সরকারি চাকরি পাওয়া বাঙালি মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে বাবা মায়ের মনে হয় যে একটা সারা জীবনের জন্য নিশ্চয়তা। তো আমি তো নাম বলবো না, তার জন্য একটু অস্বস্তিকর হবে, কিন্তু আমি জানি যে যে সাংবাদিকের কথা আমি বলছি তার বাবা মা চাইছিলেন যে মেয়ে ওই শিক্ষকতা চাকরিটা গ্রহণ করুন, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেখানে এই এত দুর্নীতির অভিযোগের জন্য স্কুল চাকরি নিয়ে যে স্কুলের চাকরিগুলো আর হচ্ছেই না। তো সেখানে ও পরীক্ষা দিয়ে বসেছিল এবং তারপরে ইন্টারভিউ হয় এবং পেয়ে যায়। তো তারপরে বাবা মা চাইছিল যে একটা বেসরকারি প্রতিষ্ঠানে মেয়ে আর কেন কাজ করবে। তো ফলে বাবা মা মরিয়া ছিল যে ছেলে মেয়ে যেন শেষমেশ চাকরিটা নেয়, কিন্তু মেয়ের ইচ্ছা ছিল না। কে ওখানে যে দুর্দশা পরিস্থিতি দেখে একটা তো ইনসেন্টিভ থাকবে, শিক্ষকতা করছেন তার যেমন সেটা মহতই একখানা পেশা, কিন্তু তাকে তো একটা বেসিক একটা বেসিক পরিকাঠামো, সেখানে যদি পানীয় জল না থাকে, সেখানে যদি একটা টয়লেট না থাকে, তাহলে তার এটা তো বেসিক চাহিদার জায়গা। সে তো ওখানে বলছে না যে কেন ক্লাসরুমে এসি নেই, হ্যাঁ একেবারে বেসিক চাহিদা, কেন ক্লাসরুমে এসি নেই সে কথা তো বলছে না, আমাকে এসব কোনো বলেনি, কখনো বলেনি, যে শুধু বলে যে সংখ্যাটা ন্যূনতম পরিকাঠামোটুকুনি নেই। এটা তো একটা শুধু এই যে স্কুলগুলোর এত হতকুচ্ছিত অবস্থা, এইটা দিনের পর দিন দেখেও এর কোনো কারেক্টিভ মেজার নেই। কেন্দ্রের যে প্রকল্পগুলো আসে সেখানে সঠিক বাস্তবায়ন বন্ধ হয়ে গেছিল দুর্নীতির অভিযোগে। এগুলো আবার নতুন করে যদি এখন এইগুলো ঢোকে, যদি কিছু সময় সাপেক্ষ ব্যাপার। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি প্রথম 2-3 দিনে যেগুলো করছেন, আমি তোমাকে কালকে বলছিলাম যে পলিটিশিয়ানদের না নতুন একটা পদ পাওয়ার পরে সেটারও একটা রোমান্টিসিজম কাজ করে, একটা রোমান্টিকতা, এর মধ্যেই তুমি একদিন এই আলোচনায় একটা রোমান্টিকতা থাকে। আমি একদা রাহুল গান্ধীর মধ্যে সেই রোমান্টিসিজম দেখেছি, হয়তো নরেন্দ্র মোদীর মধ্যেও যখন শুরুতে প্রধানমন্ত্রী ছিল বা এখনো হয়তো আছে, যে এই রোমান্টিকতা কি, যে সাধারণ মানুষ কতটা বুঝবেন বা বুঝবেন না আমি জানি না, যে যখন কেউ একজন পদ পান তার তো একটা স্বপ্ন থাকে, তার তো মনে হয় যে আমি একটা পদ পেয়েছি। ধরো কেউ যদি আজ মুখ্যমন্ত্রী হন একটা সংগ্রামের মধ্যে দিয়ে, তার তো মনে হয় যে আমি একটা র্যাডিক্যাল চেঞ্জ আনবো, কিন্তু র্যাডিক্যাল চেঞ্জ পশ্চিমবঙ্গে যে কিছু কিছু ক্ষেত্রে যে হতকুচ্ছিত অবস্থা রয়েছে, র্যাডিক্যাল চেঞ্জ সম্ভব। আমি এটাই ভাবছিলাম তোমার কাছে আসবো, যে এটা কি সম্ভব কখনো? একটা চেষ্টা শুরু হয়েছে, সেই চেষ্টার ধারাবাহিকতা থাকতে হবে, একদম কনসিস্টেন্সি গ্রাসরুট পর্যন্ত ধারাবাহিকতা না থাকলে এটা সম্ভব নয়। পরিকাঠামো এবং সেন্টারের একটা বিপুল পরিমাণ সাপোর্ট দরকার, কারণ রাজ্যের ভাড়ারে কোনো অর্থ নেই। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তার পক্ষেও সম্ভব নয় এমন কোনো সংস্কার কাজ করে ফেলা যেখানে সরকারের রাজস্ব আদায় রাতারাতি বেড়ে যাবে, বরঞ্চ কম্পিটিটিভ পলিটিক্সে যে পা গলিয়ে দিয়ে বা মাথা গলিয়ে দিয়ে বিজেপিও একটা ফাঁদে পড়ে গেছে। সেটা হচ্ছে যে ভাতার টাকা 1,500 টাকা থেকে 3,000 টাকা করে দেওয়া, এটা যে চরম একটা খারাপ। আজকেই হলো তোমার এই বিধবা ভাতা, যে বৃদ্ধ ভাতা, ওটা 1,000 থেকে 2,000 আজকে ঘোষণা করা হলো। তো এটাও পুরো এই খরচটা দ্বিগুণ হয়ে গেল। তো কতটা হচ্ছে যে এত টাকা সরকারের রাজস্ব কোথায় রাজস্ব? অমিত মিত্র অর্থমন্ত্রী থাকাকালীন বা উপদেষ্টা থাকাকালীন সে রাজস্ব আদায় বাড়ানোর জন্য দুটো পথই বার করেছিলেন, ডিয়ার লটারি হয়েছে আর আবগাড়ি, পাড়ায় পাড়ায় মদের দোকান হয়েছে। এছাড়া কি হয়েছে বলো? শিল্প না হলে, ডেভেলপমেন্ট না হলে কোথা থেকে তোমার রাজস্ব আদায় হবে? এবং আমি বলছি, যখন আমি বলছি র্যাডিক্যাল চেঞ্জ, ধরো আমি জানি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় থেকে উনি কিছু পেশাদার সংস্থাকে দিয়ে রিভিউ করিয়ে PricewaterhouseCoopers, অনেকেই জানেন না, ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকচার বলে একটা প্রোগ্রাম তিনি নিয়েছিলেন। এডিবি তার জন্য একটা ফান্ড দিয়েছিল, ঋণের টাকা, মোস্ট প্রবাবলি $250 মিলিয়ন বা $300 মিলিয়ন। সেই ঋণের টাকায় তিনি কি করেছিলেন, তিনি কাজটা শুরু করে গেছিলেন, শেষ করতে পারেননি। হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায়। সেটা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউ লিকেজগুলোকে বন্ধ করা।
যে রাজস্ব ক্ষতি যেখান থেকে বেরিয়ে যাচ্ছে টাকা, বেরিয়ে যাচ্ছে টাকাগুলো। সেটাকে কম্পিউটারাইজ করা, সবকিছুকে কম্পিউটারাইজ করা। তাহলে কি হবে যে মাঝখান থেকে যেমন পার্কিং এ, কলকাতার পার্কিং এ কেউ স্লিপ দেয় না, দেয় না। সরকারের ঘরে তো টাকাটা পড়ে না বলেই অভিযোগ। তো রাজস্ব ক্ষতি বন্ধ করেছিলেন। কিন্তু এডিবি বারবার বলেছিল যে কলকাতা পুরসভার ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য, কলকাতা পুরসভার জন্য এডিবি টাকা দেয়, কেইআইপি প্রজেক্ট, কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, কেইআইপি 1, কেইআইপি 2। তখনও বলেছিল যে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য এটা তো দিয়ে দিলাম, এবার তো চালাবে কি দিয়ে, তাহলে জল করা বসাও। দিল্লিতে জল করা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বসাবেন না। আজকে শুভেন্দু অধিকারী, আমারও দেখার আছে, জলকর নিয়ে তৎকালীন মেয়র মানে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে একটা সংঘাত। হ্যাঁ। সুব্রত আর কিছু করার ছিল না। সুব্রতর উপর তো এডিবি ওয়ার্ল্ড ব্যাংক চেপে বসে আছে। আরে বলছে যে তোমরা তো একটা তো রেভিনিউ আদায়ের জায়গা দেখাও, তবে না তুমি ধরো তুমি একটা কি হলে বেসিক জায়গাটা সহজ, খুব সহজ। তুমি এডিবির থেকে ঋণ নিয়ে ধরো তুমি একটা ড্রেনেজ যে বা একটা ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা তৈরি করলে, করার পরে সেটা তো ঋণের টাকায় করে ফেললে। প্রথম কথা ঋণের শোধ করবে কি দিয়ে, আর দ্বিতীয় কথা ওর মেনটেনেন্স হবে কোনটা, রিসোর্স কোথায়, ওর মেনটেনেন্স কি হয়। তো মেনটেনেন্সের জন্য তো এটা 4 আনা করে পয়সা নিতে হবে, তা না হলে। এবং সেটা হয়তো সহনশীল মাত্রার মধ্যে হলেও একটা 10 টাকা হলেও কিছু রাজস্ব আদায় হতো, সেটাও তো হয়নি। শুভেন্দু অধিকারী এবং তার প্রশাসনের উপরেও একটা চাপ থাকবে যে তারা কতটা সাহসী পদক্ষেপ করতে পারবে। সাহসী পদক্ষেপ না করতে পারলে ওই সাইকেলের মধ্যেই কিন্তু পড়ে যেতে হবে। আমি বারবার করে বলছি, তবে আজকে আমার খারাপ লাগতে পারে, কারো মনে হতে পারে এটা জনবিরোধী নয়, এটা জনতার উপকারের জন্য। একেবারে সরকারের রাজস্ব আদায় না হলে সরকারই বা করবে কোথা থেকে করবে। তুমি সংস্কারের প্রশ্ন তুলেছে, সেটা তো মানে রাতারাতি আলাদিনের আশ্চর্য প্রদীপ নয় যে হয়ে যাবে, আকাশ থেকে পড়বে না। এবং এই যে তুমি বললে যেটা দিয়ে আমরা শুরু করেছি, বুলডোজার, এই যে বেআইনি নির্মাণ, লাইসেন্স, এইখানেও যদি রেগুলারাইজ করা যায় না, তাহলেও রাজস্ব আদায় বাড়বে। তাহলে রাজস্ব তো চলে গেছে অন্য জায়গায়, একেবারেই তাই তো অভিযোগ, একেবারেই তাই। রাজস্ব অন্য জায়গায় চলে গিয়ে কারো 2 তলা, কারো 3 তলা, কারো 4 তলা বাড়ি হয়ে গেছে। দর্শকরাও দেখেছেন সেটা বিভিন্ন জায়গায় সেই অভিযোগ। পাশাপাশি দেখো আজকে আরো একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা হচ্ছে তোমার এই স্কুল কলেজগুলোর পরিচালন সমিতি ভেঙে দেওয়া। কলেজগুলোতে তোমার সব তো তৃণমূলের, হ্যাঁ, বহু মানে দাদা দিদিরা তারা দিনের পর দিন ছাত্র সংসদ নির্বাচন নেই, কিছু নেই। হাসপাতালগুলোতে একই পরিস্থিতি, হাসপাতালের যে তোমার এই রোগী কল্যাণ সমিতি, সাংসদ মন্ত্রীরা, এগুলো তুমি আবার মানে অতিশয় রোমান্টিক হয়ে পড়ছো যে বোধহয় বিপ্লবের পর নতুন সূর্য উঠবে। নতুন সূর্য তখনই উঠবে যখন দেখা যাবে যে এই পরিচালন সমিতিগুলোতে বিজেপির নেতারা বা RSS এর নেতারা বসছেন। আলটিমেটলি এখানে তো আজকে হাসপাতাল পরিচালন সমিতি, স্কুল পরিচালন বা এখানে তো সেই রাজনীতির লোকেরাই এসে বসবেন। জনপ্রতিনিধিরা না বসেন, যদি একজন বিদ্বজ্জন বা বুদ্ধিজীবীকে কোনো কলেজ পরিচালন সমিতি বা প্রশাসক কিছু, এবং তিনি গেরুয়া ঘেঁষা নন, তিনি একজন সত্যি বিদ্বজ্জন বলে পরিচিত, বা একজন প্রথিত যশা চিকিৎসক বা চিকিৎসা প্রশাসক। ধরো কথা বলছি যে কলকাতায় যত বেসরকারি হাসপাতাল আছে তার মধ্যে কিছু পরিচিত মুখ আছে যারা একটা সময় চিকিৎসা প্রশাসক হিসেবে ভালো কাজ করেছেন। তা তাদেরকে যদি আজকে দায়িত্ব দেওয়া হয়, ঠিক আছে, পলিটিক্যাল কালার না দেখে, তাহলে তো তারা বেটার। ধরো একজন মানুষ একটি বহুজাতিক বা একটি বড় বেসরকারি হাসপাতালে 700 বেডে 800 বেডে তার 10 বছর ধরে তাকে কাজ করেছে, সেই মানুষটাকে কাজে তুলে নিয়ে গিয়ে SSKM এর একদমই করা হয়, যে একটা রোগী কল্যাণ সমিতির মাথায় বসানো হয়, তার অভিজ্ঞতা, তার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা, একদমই তাই, প্রফেশনালিজম আসবে। অরূপ বিশ্বাসের তো আর রোগী কল্যাণের অভিজ্ঞতা ছিল না নিশ্চিতভাবে। এখন সেই প্রশাসক তো বিজেপির লোক না হলেও তিনি তো বিজেপি নেতা মন্ত্রীর ফোন ধরবেন, তারা কোনো পেশেন্টকে রেফার করে পাঠালে তাদের ভর্তির ব্যবস্থা করবেন, কিন্তু বাদ বাকি যে রোগীদের সমস্যা, তাদের দৈনন্দিন যে কষ্ট, সেটা অনুধাবন করতে পারবে, সেটাকে খুব প্যাশনেটলি অ্যাড্রেস করতে পারবেন। একদমই তাই। এমন ছবি কি রাজ্যবাসী দেখতে পাবেন? আসল পরিবর্তন, যেখানে
কোনো রকম আসল সংস্কার। রাজনৈতিক রং ছাড়া, আসল সংস্কার, রাজনৈতিক রং ছাড়া বিভিন্ন পরিচালন সমিতিতে যারা দক্ষ, যারা ওই কাজে পারদর্শী তাদেরকে বসানো হলো, বা এই আজ তিলজলা দিয়ে যেটা শুরু হলো সেটা গোটা রাজ্যে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যেখানে যেখানে এই অভিযোগ রয়েছে, বেআইনি নির্মাণ ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে, এইগুলোকে যদি সংস্কার করা যায় তাহলে তো সেটা রাজ্যের জন্য খুব ভালো দিন। কিন্তু সেটা পারবেন কি শুভেন্দু অধিকারীর নতুন সরকার? নাকি সেই একই রকম পরিস্থিতি রয়ে যাবে? প্রথম কিছুদিন আমরা দেখব বিভিন্ন পরিবর্তনের একটা অদম্য প্রয়াস, ইচ্ছে, কিন্তু সেই ইচ্ছে কতটা বাস্তবে পরিণত হবে সেটা তো সময় বলবে। সবে আর 4-5 দিন গেছে, এখনও সময় দিতেই হবে নতুন সরকারকে, আমাদেরও অপেক্ষা করতে হবে। আজ আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল সব খবরের জন্য।